আজকের গল্প আখড়াইয়ের দিঘি, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই গল্পটিও বেশ বড়, তাই এটিও দুটি পার্টি দেওয়া হবে। শুরু হচ্ছে গল্প। কয়েক বৎসর পর পর অজন্মার উপর সে বৎসর নিদারুণ অনাবৃষ্টিতে দেশটা যেন ঝরিয়া গেল। বৈশাখের প্রারম্ভেই অন্যাভাবে দেশময় হাহাকার উঠিল। রাজ সরকার পর্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন। সত্যই দুর্ভিক্ষ হইয়াছে কিনা তদন্তের জন্য রাজকর্মচারী মহলে ছুটোছুটি পড়িয়া গেল। এই তদন্তে কান্দি সাব ডিভিশনের কয়েকটা থানার ভার লইয়া ঘুরিতেছিলেন রজতবাবু, ডিএসপি, সুরেশবাবু ডেপুটি আর রমেন্দ্রবাবু কোঅপারেটিভ ইন্সপেক্টর। অতীতকালের সুপ্রশস্ত বাদশাহী সড়কটা ভাঙিয়া চড়িয়া গোপথের মতো মানুষের অব্যবহার্য হইয়া উঠিয়াছে। তাহার উপর ডিস্ট্রিক্ট কোর্টের ঠিকাদার মাটির ঢেলা বিছাইয়া পথটিকে আরও দুর্গম করিয়া তুলিয়াছে। কোনো রূপে তিনজন এক পাশের পায়ে চলা পথরেখার উপর দিয়ে বাইসাইকেল ঠেলিয়া চলিয়াছেন। বৈশাখ মাসের অপরাহ্ন বেলা, দগ্ধ আকাশখানা ধূলাচ্ছন্ন ধূসর হইয়া উঠিয়াছে। কোথাও কণা মাত্র মেঘের লেশ নাই। হু হু করিয়া গরম বাতাস পৃথিবীর বুকের রস পর্যন্ত শোষণ করিয়া লইতেছিল। একখানা গ্রাম পার হইয়া সম্মুখে এক বিস্তীর্ণ প্রান্তর আসিয়া পড়িল। ও প্রান্তের গ্রামের চিহ্ন এ প্রান্ত হইতে দৃষ্টিতে ধরা দেয় না। দক্ষিণে বামে শস্যহীন মাঠ ধূ করিতেছে। গ্রামের চিহ্ন বহু দূরে দিকবলয়ে কালির ছাপের মতো বোধ হইতেছিল। রজতবাবু চলিতেছিলেন সর্বাগ্রে। তিনি ডাকিয়া কহিলেন, নামছি আমি, আপনারা ঘাড়ের উপর এসে পড়বেন না যেন। তিনজনেই বাইসাইকেল হইতে নামিয়া পড়িলেন। সঙ্গীরা কোনো প্রশ্ন করিবার পূর্বে তিনি বলিলেন, কই মশাই, সামনে গ্রামের চিহ্ন যে দেখা যায় না, এদিকে দিবা যে অবসান প্রায়। রমেন্দ্রবাবু কোমরে ঝুলানো বাইনোকুলারটা চোখের উপর ধরিয়া কহিলেন, দেখা যাচ্ছে গ্রাম, কিন্তু অনেক দূরে, অন্তত 5-6 মাইল হবে। রজতবাবু রিস্ট ওয়াচটার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, 6:45, এখনও আধ ঘন্টা তিনি কোয়ার্টার দিনের আলো পাওয়া যাবে। কিন্তু এদিকে যে বুক মরুভূমি হয়ে উঠল মশাই, আমার ওয়াটার ব্যাগে তো এক বিন্দু জল আর নেই। আপনাদের অবস্থা কি? রমেন্দ্রবাবু কহিলেন, আমারও তাই। সুরেশবাবু, আপনার অবস্থা কি? আপনি যে কথাও বলেন না, দৃষ্টিটাও বেশ বাস্তব জগতে আবদ্ধ নয় যেন। ব্যাপার কি বলুন তো? সুরেশবাবু হাসিয়া বলিলেন, সত্যি বর্তমান জগতে ঠিক মনটা নিবদ্ধ ছিল না। অনেক দূর অতীতের কথা ভাবছিলাম আমি। রজতবাবু সাগ্রহে বলিয়া উঠিলেন, অতীত যখন তখন ইন্টারেস্টিং নিশ্চয়ই, চাই কি রোম্যান্টিকও হতে পারে। তৃষ্ণা নিবারণের জন্য আর ভাবতে হবে না, উঠে পড়ুন গাড়িতে। গাড়িতে চলতে চলতেই আপনি গল্প বলতে শুরু করুন, আমরা শুনে যাই। কিন্তু এই 4-5 মাইল পথ কভার করবার মতো গল্পের খোড়া খাওয়া চাই মশাই। সুরেশবাবু আপনার জলাধারটি খুলিয়া আগাইয়া দিয়া বলিলেন, আমার জল এখনো আছে, জল পান করে একটু সুস্থ হন আগে। জল পানান্তে সুরেশবাবুকে সর্বাগ্রে স্থান দিয়া রজতবাবু বলিলেন, আপনি কথক, আপনাকে আগে যেতে হবে। সকলে গাড়িতে চড়িয়া বসলেন। সুরেশবাবু বলিলেন, আপনাদের জলের চিন্তার কথা শুনেই কথাটা আমার মনে পড়ল। পেছন হইতে রমেন্দ্রবাবু হাঁকিলেন, দাঁড়ান মশাই, দাঁড়ান। বাহ, আমাকে বাদ দিয়ে গল্প চলবে কীরকম? বেশ, এইবার কি বলছিলেন বলুন, একটু উচ্চকণ্ঠে কিন্তু। সুরেশবাবু বলিলেন, যে রাস্তাটায় চলছি আমরা, এই রাস্তাটার নাম জানেন? এইটাই অতীতের বিখ্যাত বাদশাহী সড়ক। এ রাস্তায় কোনো পথিক কোনোদিন জলের জন্য চিন্তা করেন। ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ এ পথের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নির্মিত হয়েছিল। দিঘিগুলি এখনো আছে। বাধা দিয়া রজতবাবু প্রশ্ন করিলেন, ডাক অন্তর মসজিদটা কী ব্যাপার? ডাক অন্তর মসজিদের অর্থ হচ্ছে
এক মসজিদের আজানের শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর বাদ দিয়ে আরও একটি মসজিদ তৈরি হয়েছিল। এক মসজিদের আজান ধ্বনি অপর এক মসজিদ থেকে শোনা যেত। একদিন ভাবুন, দেশ দেশান্তর ব্যাপী সুদীর্ঘ এই পথখানির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একসঙ্গে আজান ধ্বনি ধ্বনিত হয়ে উঠল। ওই দেখুন, পাশের ওই যে ইটের স্তূপ, ওটা একটা মসজিদ ছিল, আর প্রতি ক্রোশে একটি দিঘি আছে। তাই বলছিলাম, এই রাস্তায় কেউ কখনো জলের ভাবনাই ভাবেনি। রমেন্দ্রবাবু কহিলেন, বাদশাহী সড়ক যখন, তখন কোনো বাদশাদের কীর্তি নিশ্চয়ই। ঠিক বুঝতে পারা যায় না, ঐতিহাসিকেরা বলতে পারেন। তবে এ বিষয়ে সুন্দর একটি কিংবদন্তি এদেশে প্রচলিত আছে। শোনা যায় নাকি কোনো বাদশাহ বা নবাব দিগ্বিজয়ে ফেরার মুখে এক সিদ্ধ ফকিরের দর্শন পান। সেই ফকির অদৃষ্ট গণনা করে বলেন, রাজধানী পৌঁছেই তুমি মারা যাবে। বাদশাহ ফকিরকে বললেন, এর প্রতিকার করে দিতে হবে। ফকির হেসে বললেন, প্রতিকার? মৃত্যুর গতি রোধ করা কি আমার ক্ষমতা? বাদশাহও ছাড়েন না। তখন ফকির বললেন, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে এক রাজপথ তৈরি করতে করতে যাও তোমার রাজধানী পর্যন্ত। তার পাশে ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ তৈরি করো। সুরেশবাবু নীরব হইলেন। রজতবাবু ব্যগ্রভাবে প্রশ্ন করিয়া উঠিলেন, তারপর মশাই, তারপর? হাসিয়া সুরেশবাবু বলিলেন, তারপর বুঝুন না কি হলো। আজকাল গল্প সাজেস্টিভ হওয়াই ভালো। বাদশাহ রাজধানী পৌঁছেই মারা গেলেন, কিন্তু কতদিন তিনি বাঁচলেন অনুমান করুন। এই পথ, এইসব দিঘি, এতগুলি মসজিদ তৈরি করতে যতদিন লাগে ততদিন তিনি বেঁচেছিলেন। রজতবাবু বলিলেন, হাম্বাগ, বাদশাহটি একটি ইডিয়েট ছিলেন বলতেন। তিনি তো পথটা শেষ না করলেই পারতেন, আজও তিনি বেঁচে থাকতে পারতেন। রমেন্দ্রবাবু গাড়ি হইতে নামিবার উদ্যোগ করিয়া কহিলেন, দাঁড়ান মশাই, এ পথের ধুলো আমি খানিকটা নিয়ে যাব, আর মসজিদের একখানা ইট। সুরেশবাবু কহিলেন, আর একটা কথা শুনে তারপর। পথ তো ফুরিয়ে যায়নি আপনার। রজতবাবু তাগাদা দিলেন, সেটা আবার কি? এদেশে একটা প্রবচন আছে, সেটার সঙ্গে আপনার পরিচয় থাকা সম্ভব। পুলিশ রিপোর্টে সেটা আছে। রমেন্দ্রবাবু অসহিষ্ণু হইয়া বলিলেন, চুলোয় যাক মশাই পুলিশ রিপোর্ট, কথাটা বলুন তো আপনি। তাড়া দেবেন না মশাই, গল্পের রস নষ্ট হবে। কথাটা হচ্ছে, আকরাইয়ের দিঘির মাটি, বাহাদুরপুরের লাঠি, কুলির ঘাঁটি, এই তিনের যোগাযোগে এখানে শত শত নরহত্যা হয়ে গেছে। রাত্রে এ পথে পথিক চলত না ভয়ে। বাহাদুরপুরে বিখ্যাত লাঠিয়ালের বাস। কুলির ঘাঁটিতে তারা রাত্রে এই পথের উপর নরহত্যা করত, আর সেই সব মৃতদেহ গোপনে সমাহিত করত আকরাইয়ের দিঘির গর্তে। রজতবাবু বলিয়া উঠিলেন, ও তাই নাকি, এই সেই জায়গা? সুরেশবাবু উত্তর দিলেন, তার কাছাকাছি এসেছি আমরা। সুরেশবাবু কহিলেন, এখনও পুজোর আগে এখানে চৌকিদার রাখার ব্যবস্থা আছে, আর তার দরকার নেই বোধ হয়, এখন এরা শাসন মেনে নিয়েছে। রমেন্দ্রবাবুর গাড়িখানি এই সময় একটা গর্তে পড়িয়া লাফাইয়া উঠিয়া পড়িয়া গেল। রমেন্দ্রবাবু লাফ দিয়া কোনোরূপে আত্মরক্ষা করিলেন। সকলে গাড়ি হইতে নামিয়া আগাইয়া আসিলেন। গাড়িখানা তুলিয়া রমেন্দ্রবাবু কহিলেন, যন্ত্র বিকল, এখন এনেই আমার ঘাড়ে চেপে যাবার মতলব করছেন। একখানা চাকা ধাক্কায় বেঁকে টাল হয়ে গেছে, আমাদের হাতের মেরামতের বাইরে মশাই। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া উঠিতেছিল। রজতবাবু অস্পষ্টের সম্মুখের দিকে চাকিয়া বলিলেন, এই যে মহা বিপদ হলো সুরেশবাবু, কি করা যায়? হাসিয়া সুরেশবাবু বলিলেন, পথ পার্শ্বে বিশ্রাম, মালপত্র নিয়ে পেছনের গোজান না এলে তো উপায় বিশেষ দেখছি নেই। আপনাকে এ বিপদের হেতু ভাবিয়া রমেন্দ্রবাবু একটু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিলেন। তিনি তখন গাড়িখানা লইয়া মেরামত চেষ্টা করিতেছিলেন। রজতবাবু কহিলেন, তুলুন মশাই বাহনকে, একটা বিশ্রামের উপযুক্ত স্থান নেওয়া যাক।
বাইসাইকেলে ঝুলনো ব্যাগ হইতে টর্চটা বাহির করিয়া সুরেশবাবু সেটার চাবি টিপিলেন। তীব্র আলোক রেখায় সম্মুখের প্রান্তর আলোকিত হইয়া উঠিল। অদূরে একটা মাটির উঁচু স্তূপ দেখিয়া সুরেশবাবু কহিলেন, এই যে সম্মুখেই বোধ হয় আখড়াই গেছি, চলুন ওরই মাথাঘাটে বসা যাবে। রজতবাবু বলিলেন, হ্যাঁ, অতীত যুগের কত শত হতভাগ্য পথিকের পেট তাত্তার সঙ্গে সুখ দুঃখের কথাবার্তা অতি উত্তম হবে। এতক্ষণে হাসিয়া রমেন্দ্রবাবু কথা কহিলেন, আর বাহাদুরপুরের একখানা লাঠির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, সে উত্তমের কোনো অযোগ্য মধ্যম হবে না, কি বলেন? কোমরে বাঁধা পিস্তলটায় হাত দিয়া রজতবাবু কহিলেন, তাতে রাজি আছি। প্রকাণ্ড দিঘিটা অন্ধকারের মধ্যে ডুবিয়া আছে। শুধু আকাশের তারার প্রতিবিম্বে জলতলটুকু অনুভব করা যাইতেছে। চারিপাশ বেরিয়া বন্য লতা জালে আচ্ছন্ন বড় বড় গাছগুলিকে বিকট দৈত্যের মতো মনে হইতেছিল। চারিদিক অন্ধকারে থমথম করিতেছে। দেখিটার দীর্ঘদিকের মধ্যস্থলে সে আমলের প্রকাণ্ড বাঁধা ঘাট। প্রথমেই সুপ্রশস্ত চত্বর, তাহারই কোল হইতে নামিয়া গিয়েছে জলগর্ভে। সিঁড়ির দুই পার্শ্বে দুইটি রানা, একদিকে রানা ভাঙিয়া পাশেরই সুগভীর খাদের মধ্যে নামিয়া গিয়াছে। ঘাটের চত্বরটির মধ্যস্থলে তিনজন আশ্রয় লইয়াছিল। এক পাশে সাইকেল তিনখানা পড়িয়া আছে। ছোট একখানা শতরঞ্জি রমেন্দ্রবাবুর গাড়ির পিছনে গুটোনো ছিল, সেইখানা পাতিয়া রমেন্দ্রবাবু বসিয়াছিল। পাশেই সুরেশবাবু আকাশের দিকে চাকিয়া শুইয়া আছেন। রজতবাবু শুধু চত্বরটায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। সুরেশবাবু বলিলেন, সাবধানে পায়চারি করবেন রজতবাবু, অন্য মানুষকে খাদের ভেতর দিয়ে পড়বেন না যেন। দেখছেন তো খাদটা? হাতের টর্চটা টিপিয়া রজতবাবু বলিলেন, দেখছি। আলোক ধারাটা সেই গভীর গর্ভে তিনি নিক্ষেপ করিলেন। সুগভীর খাদটার গর্ভদেশটা আলোকপাতে যেন হিংস্র হাসি হাসিয়া উঠিল। রজতবাবু কহিলেন, উফ, এর মধ্যে পড়লে আর নিস্তার নেই। ভাঙা রানাটার ইটের উপর পড়লে হাড় চোর হয়ে যাবে। তিনি এদিকে সরিয়া আসিয়া নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। আলো নিভিবার পর অন্ধকারটা যেন নিবিড়তর হইয়া উঠিল। ওদিকে পশ্চিম দিক প্রান্তে মধ্যে মধ্যে বিদ্যুৎ দীপ্তি চকিত হইয়া উঠিতেছিল। সুরেশবাবু নীরবতা ভঙ্গ করিয়া কহিলেন, কে কি ভাবছেন বলুন তো মশাই? সঙ্গে সঙ্গে একটা টর্চের শিখা দিঘির বুক উজ্জ্বল করিয়া তুলিল। রজতবাবু কহিলেন, কই? রমেন্দ্রবাবু কহিলেন, ওপারে জলের ধারে লম্বা মতো মানুষের মতো কি ঘুরে বেড়াচ্ছিল বোধ হলো। সুরেশবাবু হাসিয়া বলিলেন, দিঘির গর্ভের কোনো অশান্ত প্রেতাত্মা হয়তো, কিংবা বাহাদুরপুরের লাঠিয়াল কেউ। রজতবাবু কহিলেন, সে হলে তো মন্দ হয় না, একটা অ্যাডভেঞ্চার হয়, সময় কাটে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কিছু হলেই যে বিপদ। যাদের সঙ্গে কথা চলে না মশাই, সাপ বা জানোয়ার। ওটা কি? সঙ্গে সঙ্গে তাহার বাঁ হাতে টর্চটা জ্বলিয়া উঠিল, ডান হাতে তখন পিস্তলের গোড়ায়। সচকিত আলোয় দেখা গেল সেটা একগাছা দড়ি। সুরেন্দ্রবাবু বলিলেন, গুড লাক। রজ্জুতে সর্পভ্রমের লজ্জা আছে, বিপদ নেই, কিন্তু সর্বে রজ্জুভ্রম প্রাণান্তকর। সকলেই হাসিল, কিন্তু সে হাসি মৃদু মন্থর, আনন্দ যেন জমার বাঁধিতেছিল না। আবার সকলেই নীরব। অকস্মাৎ দিঘির ওদিকের কোণে জলালোড়িত হইয়া উঠিল। শব্দে মনে হয় যেন জল ভাঙিয়া চলিয়াছে। টর্চের আলো অত দূর পর্যন্ত যায় না। আলোকধারার প্রান্তমুখে অন্ধকার সুনিবিড় হইয়া উঠে কিছু দেখা গেল না। রমেন্দ্রবাবু কহিলেন, এখনো বলবেন আমার ভ্রম? সুরেশবাবু কথার উত্তর দিলেন না। তিনি নিবিষ্ট চিত্তে শব্দটা লক্ষ্য করিতেছিলেন। শব্দটা নীরব হইয়া গেল। সুরেশবাবু আরও কিছুক্ষণ পর বলিলেন, ভ্রমই বোধ হয়, জলচর কোনো জীবজন্তু হবে।
গরম বাতাসের প্রবাহটা ধীরে ধীরে বন্ধ হইয়া চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতায় ভরিয়া উঠিয়াছে। সুরেশবাবু আবার নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বলিলেন, না, শুধু রমেন্দ্রবাবুকে দোষ দেব কেন? আমরা সকলেই ভয় পেয়েছি। সিগারেট খাওয়া পর্যন্ত ভুলে গেছি মশাই। নিন, একটা করে সিগারেট খাওয়া যায়। রজতবাবু বলিলেন, না মশাই, একেই আমি অভ্যস্ত নই, তার ওপর খালি পেটে শুকনো গলায় সহ্য হবে না। থাক, আসুন তবে রমেনবাবু, আমরা দুজনেই। ও কি! মানুষের মৃদু কণ্ঠস্বরে তিনজনেই চকিত হইয়া উঠিলেন। কে যেন আত্মগতভাবে মৃদুস্বরে বলিতেছিলেন, তারা তারা তারাচরণ এখানেই তো ছিল, কোথা গেল? রজতবাবুর হাতের টর্চটা প্রদীপ্ত রশ্মি রেখায় জ্বলিয়া উঠিল। রমেনবাবু ত্রস্ত স্বরে বলিলেন, এদিকে এদিকে, ভাঙা রানাটার পাশে জলের ধারে। ওই ওই, কিন্তু ধপধপ করে জ্বলছে কি? চোখ কে? ওই ওই যে। দীর্ঘ রশ্মি দ্বারা ঘুরিল। সঙ্গে সঙ্গে সুরেশবাবুর টর্চটাও প্রদীপ্ত হইয়া উঠিল। জলের ধারে দীর্ঘাকৃতি মনুষ্যমূর্তি দাঁড়াইয়াছিল। আলোর ছটার আঘাতে চকিত হইয়া রশ্মির উৎস লক্ষ্য করিয়া মুখ ফিরাইল। রমেনবাবু অস্ফুট চিৎকার করিয়া পড়িয়া গেলেন। সুরেশবাবুর হাতের টর্চটা নিভিয়া গিয়াছিল। অদ্ভুত, অতি ভীতিপ্রদ সে মূর্তি। দীর্ঘ বিবর্ণ চুল, দীর্ঘ দাড়িগোঁফ, সমস্ত মুখখানা আচ্ছন্ন। অস্বাভাবিক দীর্ঘ রক্তবর্ণ দেহখানা কর্দমদীপ্ত। কোটরগত জ্বলন্ত চোখ দুইটিতে আলো করিয়া ঝকঝক করিতেছিল। সে মূর্তি ধরণীর সর্বমাধুর্য বর্জিত, মাটির জগতের বলিয়া বোধ হয় না। রজতবাবু স্তম্ভিত হইয়া গেলেন। তবুও তিনি কয়েক পদ অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, কে কে তুমি? উত্তর দাও, কে তুমি? নিথর নিস্তব্ধ মূর্তির পেশিগুলি ঈষৎ চঞ্চল হইয়া উঠিল। একটা অদ্ভুত ভঙ্গিতে অধর রেখা ভিন্ন হইয়া গেল। সে ভঙ্গিমা যেমন হিংস্র তেমনি ভয়ঙ্কর। রজতবাবু আকাশ লক্ষ্যে পিস্তলটায় ঘোড়া টিপিলেন। সুগভীর গর্জনে নিবিড় অন্ধকার চমকিয়া উঠিল। বৃক্ষ নিরাশ্রয়ী পাখির দল কলরব করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অদ্ভুত আরও একটা গর্জনে চারিদিকে কাঁপিয়া উঠিল। একটা বিকট হিংস্র গর্জন করিয়া সে বিকট মূর্তি লাফ দিয়া ছুটিয়া আসিল। সে মূর্তি তখন জানোয়ারের চেয়ে হিংস্র, উন্মত্ত। রজতবাবু বাঁ হাতের টর্চটা হাত হইতে পড়িয়া গেল। ডান হাতে পিস্তলটা কাঁপিতেছিল। অন্ধকারের মধ্যে গরুভার কিছু পতনের শব্দের সঙ্গে সঙ্গে আহত পশুর মতো একটা আর্তনাদ ধ্বনিয়া উঠিল। রজতবাবু কহিলেন, সুরেশবাবু, শিগগির টর্চটা জ্বালুন, আমারটা কোথায় জানি পড়ে গেছে। সুরেশবাবুর আলোটা জ্বলিয়া উঠিল। রজতবাবু কহিলেন, এখানে আসুন, খাদের মধ্যে। খাদের মধ্যে আলোকপাত করিতেই রজতবাবু বলিলেন, মানুষই, কিন্তু মরে গেছে বোধহয়। ঘাড় নিচু করে পড়েছে, ঘাড় ভেঙে গেছে। সুরেশবাবু ঝুঁকিয়া পড়িয়া দেখিয়া শিহরিয়া উঠিলেন। ভগ্ন ইষ্টক স্তূপের মধ্যে হতভাগ্যের মাথাটা অর্ধপ্রথিত হইয়া গিয়াছে। যন্ত্রণার আক্ষেপে ঊর্ধ্ব মুখে সমগ্র দেহখানা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। উপর হইতে রমেন্দ্রবাবু সভয়ে কাহাকে প্রশ্ন করিলেন, কে? ও কি? ও কিসের শব্দ? ক্ষণিক মনোযোগ সহকারে শুনিয়া সুরেশবাবু কহিলেন, গাড়ি, গরুর গাড়ির শব্দ। থানায় পৌঁছিতে বাজিয়া গেল 12টা। তিনটি বন্ধুতে নীরব, একটা বিষণ্ণ আচ্ছন্নতার মধ্যে যেন চলাফেরা করিতেছিলেন। সব দেহটা গাড়িতে বোঝাই হইয়া আসিতেছে। সেটা নামানো হইলে রজতবাবু সাব ইন্সপেক্টরকে বলিলেন, লোকটাকে এখানকার কেউ চিনতে পারে কিনা দেখুন তো। মুখাবরণ মুক্ত করিয়া দারোগা চমকিয়া উঠিলেন। রজতবাবু প্রশ্ন করিলেন, চেনেন আপনি? না, কিন্তু এ কি মানুষ? পরের পর্ব আগামীকাল। ততক্ষণ শুনতে থাকুন আখড়াই দেখি।